ঈদের আগে তারেক রহমান পদত্যাগ করবে এই ঘোষণা শুনে আজ সারা দেশে ধ্বংসলীলা হয়, অনেকের মৃত্যু হয়েছে। কথা দিয়ে কথা রাখছে না বিএনপি সরকার, জনগণের আস্থা হারাচ্ছে জনাব তারেক রহমান। দর্শক, জামাত বিএনপি এই মুহূর্তে মুখোমুখি অবস্থায়, রণক্ষেত্র সারা দেশে। এদিকে আজ তারেক রহমান নিজের পদত্যাগ নিয়ে কঠিন একটি ঘোষণা দিয়েছেন। সারা দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি হয়, বিএনপি জামাত মুখোমুখি, জামাতে আমির নতুন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে তুলপাড় করে। ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলে খেলা জমে যাবে। আজকে আলহামদুলিল্লাহ ভালো খবর। আজকের ভিডিওতে আপনি এমন কিছু খবর এবং দৃশ্য দেখতে চলেছেন যা দেখলে আপনারা আক্ষরিক অর্থেই চমকে উঠবেন, যা আপনারা দেখলে বলবেন আজ এসব কি হচ্ছে। পুরনো সমীকরণে কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারেক জিয়া। জামাতের আনুষ্ঠানিক সহায়তা নিতে বাধ্য হবে বিএনপি সরকার। দর্শক, বাংলাদেশ বিরোধী পুরনো শক্তি যারা সবসময় ইউনূস সরকার তার উত্তরসূরি হিসাবে তারেক রহমানকে ক্ষমতা দিয়ে গেলেও তারেক রহমানের গলায় জামায়াত এনসিপি নামক বিরাট দুটি কাঁটা গেঁথে দিয়ে গেছেন। তারা এখন তারেক রহমানের সরকারকে চারদিক থেকে ঘিরে ধরেছে। নানা দাবি নিয়ে তারা এখন রাজপথে নামার হুমকিও দিচ্ছে। এখন আইসা শুনতেছি সংবিধান এই সংবিধান মাইনেই চলতে হবে। এই সংবিধান কি বালুর ট্রাক? একে সরানো যাবে না, একে বদলানো যাবে না, সেইটা দূরে নেওয়া যাবে না। আমি বুঝলাম না, এটা কি বালুর ট্রাক নাকি? নিশ্চয়ই এটা তো বালুর ট্রাক না এই সংবিধান, যেটাকে সরানো যাবে না। একদিকে দেশের সংবিধান নিয়ে তারেক রহমানের উপর কঠোর চাপ পড়ে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, তারেক রহমান ভয়াবহ একটি সিদ্ধান্ত নেন তার পদত্যাগের বিষয়ে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ, অন্যদিকে জামাত, এনসিপি তারা নির্বাচনে পরাজিত হয়ে, আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে, মানে জীবন মরণ বাজি রেখে বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে তারা খেলা শুরু করেছে এবং রাজপথে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করে, এবং দেশের রাজনীতির মধ্যে যে নতুন অনেক ঘটনা ঘটতেছে সবকিছু দেখানোর চেষ্টা করবো একটি ভিডিওতে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় বেইমানি আর প্রহসনের নাটকটি মঞ্চস্থ হচ্ছে খোদ জাতীয় সংসদের ভেতরে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণেরা বুকে তাজা রক্ত দিল, সেই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতার মসনদে বসে এখন সেই জুলাই স্পিরিট বা জুলাই সনদকেই নির্লজ্জভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটল তা শুধু কোনো সাধারণ রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি হলো সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন প্রদর্শনী। গণ অভ্যুত্থানের উপর ভর করে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, অথচ সংসদে দাঁড়িয়ে তারাই এখন জুলাই সনদকে রীতিমতো অস্বীকার করছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান কিভাবে এই সাংবিধানিক মারপ্যাচের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন, আজ আমরা সেটাই সহজ ভাষায় বিশ্লেষণ করব। তাই অনুরোধ রইল পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে যখন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফ্লোর নিলেন, তিনি অত্যন্ত স্পষ্ট এবং যৌক্তিক একটি সত্য সবার সামনে তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন এই সংসদ কোনো স্বাভাবিক বা গতানুগতিক নির্বাচনী প্রক্রিয়ায় গঠিত হয়নি। এটি বর্তমান রাষ্ট্রের একটি নতুন ভিত্তিমূল যা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তা যুক্তি ছিল একদম সোজা। যেহেতু এই সংসদ স্বাভাবিক নিয়মে আসেনি, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আর সেই সনদে স্পষ্টভাবে বলা আছে নির্বাচিত সংসদ সদস্যদের গণপরিষদের শপথ নিতে হবে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সরকার এখনও সেই শপথ নেয়নি, আর সেই শপথ নেয়ার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। ডক্টর শফিকুর রহমান যখন এই অকাট্য যুক্তিগুলো দিচ্ছিলেন এবং বলছিলেন যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, ঠিক তখন স্পিকার তাকে মাঝপথে থামিয়ে দেন। সিস্টেম আর সংসদীয় রুলসের দোহাই দিয়ে স্পিকার চেষ্টা করেন এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আলোচনাটিকে নোটিশ প্রদান আর সময় ক্ষেপণের জালে আটকে রাখতে। কিন্তু ডক্টর শফিকুর রহমান দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পিকারকে চ্যালেঞ্জ করে বসেন এবং সাফ জানিয়ে দেন যে বিষয়টি আজকেই উত্থাপন করা জরুরি। তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপর তীব্র জোর দিয়ে তার বক্তব্য অব্যাহত রাখেন। কিন্তু এর জবাবে বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বললেন তা শুনলে এই দেশটা যে কোনো সচেতন নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। চরম দাম্ভিকতার সাথে তিনি বললেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। শুধু তাই নয়, গণপরিষদের শপথের ব্যাপারটি পুরোপুরি এড়িয়ে গিয়ে তিনি বললেন এটা নাকি এখন আদালতের ব্যাপার, সংসদের নয়। অর্থাৎ যে জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, সালাউদ্দিন সাহেবের কাছে সেই 70% মানুষের রায় বা ম্যান্ডেটের কোনোই দাম নেই। তার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো পতিত স্বৈরাচারে রেখে যাওয়া সেই বাতিল সংবিধান। তিনি এখানেই থামেননি। দেশের আপামর জনতাকে চরম অপমান আর তাচ্ছিল্য করে তিনি গণভোটের প্রক্রিয়াটিকেই ব্যঙ্গ করলেন। তিনি বললেন যে গণভোটের ব্যালট পেপারের প্রশ্ন পড়তেই নাকি তার 3 ঘন্টা সময় লেগেছে। মানুষ প্রশ্ন পড়ে হ্যাঁ বা না ভোট দিয়েছে কিনা সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করলেন।
চিন্তা করে দেখুন দাম্ভিকতার মাত্রাটা। তিনি প্রকারান্তরে এটাই বোঝাতে চাইলেন যে দেশের মানুষ না বুঝে গণভোটে হ্যাঁ দিয়েছে। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদ আর জনগণের বিপুল ম্যান্ডেটকে তিনি স্রেফ উড়িয়ে দিতে চাইলেন। দর্শক, রাজনীতির এই কঠিন মারপ্যাঁচ এবং এর পেছনের আসল উদ্দেশ্যগুলো সহজ ভাষায় বুঝতে এখনই গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা সব সময়ই সত্যের পেছনের সত্যটুকু আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। এবার আসুন বিএনপি নেতাদের এই তথাকথিত সাংবিধানিক ভণ্ডামির পেছনের লজিকটা একটু মিলিয়ে দেখি। যে তরুণ সমাজ বুকে রক্ত দিয়ে হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, তারা সালাউদ্দিন আহমেদের এই পুরনো দিনের পলিটিক্যাল মারপ্যাঁচ খুব ভালো করেই বোঝে। বিএনপি এখন ডাক্তার শফিকুর রহমানের সাথে সাংবিধানিক মারপ্যাঁচ খেলতে চাইছে। খুব ভালো কথা। আপনারা কথায় কথায় এত সংবিধান করছেন, তাহলে আসুন আপনাদের সাধের সংবিধান নিয়েই একটু কথা বলি। আপনাদের মান্য করা সেই আগের সংবিধান অনুযায়ী তো 2028 সালের আগে দেশে কোনো নির্বাচনই হওয়ার কথা নয়। কথা দিয়ে কথা রাখছে না বিএনপি সরকার, এবং যার ফলে দ্রুত জনগণের আস্থা হারাচ্ছে জনাব তারেক রহমান। দর্শক, বিএনপি স্রেফ একটা প্রতারক দল, একটা ভণ্ডদের দল, এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। ডিজিটাল যুগে দিনই দুপুরে এভাবে কিভাবে মিথ্যার আশ্রয় নেয় এবং প্রতারণা করে, একটা কথা বলে সেই জায়গা থেকে পোল্টি মারে, এটা অবিশ্বাস্য। এবং যেহেতু ডিজিটাল যুগ, মানুষ এটা ধরে ফেলছে, এ কারণে জনগণ তাদের উপর আস্থা রাখছে। মানুষ সিসি করছে, যেটা কোন প্রতারকের খপ্পরে পড়েছে বাংলাদেশ। দেখেন, যে বিএনপি জুলাই সনদে সাইন করেছে, সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছিলেন যে একই দিনে যদি হয় তাহলে আমরা ওটা মানতে বাধ্য, সংসদ ওটা মানতে বাধ্য, গণভোটের রায়। এখন বলছেন যে গণভোট এটা আবার কি, এটা তো সংবিধানে নাই। বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ কি, এটা তো আবার সংবিধানে নাই। বলছে এগুলো তো আবেগ দিয়ে তো আর দেশ চলে না। অথচ এটা মানার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিল লিখিতভাবে, মৌখিকভাবে। আপনি চিন্তা করেন, এখন বলে আবেগ। আবার আরো নানান বিষয়ে সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে ক্ষমতা এসে এখন সবার আগে বিএনপি। এমনকি সামান্য জাকাত ফেতরা ত্রাণের শাড়ি, কম দামি শাড়ি, 3 পিস, এগুলো নিয়েও প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ, সবার আগে যাদের হক তাদেরটা দিবে, এটা দিতে পারছে না। তাদের নিজেদের এমপিদের ভাগ বটর করে দিচ্ছে, অন্যদের দিচ্ছে না, গরিবদেরকে দিচ্ছে না, ধনী এলাকায় দিচ্ছে। কুড়িগ্রাম গাইবান্ধায় দিচ্ছে না, রংপুরে দিচ্ছে না, দিচ্ছে সিলেটের ধনী এলাকায়। দর্শক, আরো নানান জায়গায় প্রতারণা করছে। এবার আলোচনা করবো আরেকটা প্রতারণা নিয়ে। সবচেয়ে বড় প্রতারণা, এটা আপনারা অলরেডি জেনে গেছেন, যে জুলাই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে। তারা জুলাই সনদ এখন মানতে চায় না, দিন শেষে চাপে পড়ে মানবে, কূট কৌশলের আশ্রয় নিয়েছে। এই যে সংবিধানের ব্যাখ্যা অমুক তেমন, সব কূট কৌশল, কোনো আন্তরিকতা নাই, কূট চালে লিপ্ত। আর জামাত এনসিপির এমপিরা তারা রেফারেন্স দিচ্ছে, তার হক কথা বলছে, তারা দেখাচ্ছে, সংবিধানের রেফারেন্স দিয়ে দেখাচ্ছে যে রাষ্ট্রপতির আদেশ, এটা একটা আইন, এটা মানতে হবে। আর তারা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। তারা একবার বলে যে ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নিব, আর একবার বলে যে এর কোনো অস্তিত্ব নাই, এবং হঠাৎ করে ক্ষণে ক্ষণে রং বদলায়, গিরগিটি। দর্শক, আরেকটা, এই যে গণভোটের রায় মানতে দ্বিধা সরকার, গণভোটের রায় মানতে চায় না। আপনি চিন্তা করেন, যে গণভোটের রায় মানে না, ডিরেক্ট ডেমোক্রেসি মানে না, এর চাইতে বড় প্রতারক, অগণতান্ত্রিক শক্তি পৃথিবীতে হতে পারে না। মানুষ আজ যাই করুক, গণভোটের রায়কে অস্বীকার করতে পারে না। যেই বিএনপির জন্মই গণভোটের মাধ্যমে, সেই বিএনপি গণভোটের রায়কে এখন অস্বীকার করছে। চিন্তা করছেন কতটা প্রতারক হলে সম্ভব? এখনকার এই ভিডিওর আলোচনা বিষয়ে বিএনপির 31 দফা থেকে শুরু করে নানান জায়গায় ছিল তারা জাতীয় সরকার গঠন করবে। মুজিবুর রহমান মঞ্জু বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলছেন জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি। আচ্ছা, ভেরি সিম্পল, বিএনপি বলে নাই, হু ডাজন্ট নো দ্যাট বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলেছে? কোথায় তাদের জাতীয় সরকার? তাদের 31 দফাই মানে না। এবং 31 দফা ওটাও জনগণকে ভুলভাল বুঝিয়ে জনগণের একটা সিম্পেথি নেওয়ার জন্য করেছিল। 31 দফার সাথেই তো প্রতারণা করছে। জুলাই সনদ ওটা তো স্রেফ একটা প্রতারণার জন্যই করেছিল। গণভোটের সাথে প্রতারণা করছে, তাদের নিজেদের স্লোগানের সাথে প্রতারণা করছে, নিজেদের ম্যানিফেস্টোর সাথে প্রতারণা করছে। এই যে কথা যে জাতীয় সরকার গঠন করবে, এটা একদম স্রেফ কথা ছিল। কয়েক বছর 2021 সাল থেকে বলে আসে যে আমরা জাতীয় সরকার গঠন করবো, ক্ষমতা আসতে বলে। কোথায় জাতীয় সরকার? অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মাধ্যমে একটি তথাকথিত বৈধ সরকারকে বসিয়ে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এক্সটেনশন তারেক রহমানের ঘাড়ে দিয়ে গেছে বড় ধরনের বোঝা এবং প্রশ্ন। যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কি ইউনূস সরকার গুম করেছে? না হলে তার কোনো খোঁজ নেই কেন? বিগত 18 মাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একটি নজিরবিহীন ঘটনার সম্মুখীন হয়েছে দেশবাসী। দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী রহস্যজনকভাবে নিখোঁজ।
গত 18 মাস যাবত। ইউনূস সরকারের আমলে যার সন্ধান পাওয়া যায়নি তার খোঁজ খবর নিতে তারেক রহমানের সরকারও বেশি আগ্রহী নয়। সংসদে দাঁড়িয়ে সংসদ নেতা হিসাবে তারেক রহমান বলে দিলেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অথচ আমরা জানি যে ডেপুটি স্পিকার এখন কারাবন্দী। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এক এক সময়ে এক এক রকম খবর প্রকাশিত হচ্ছে। অর্থাৎ একদিকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অন্যদিকে সরকারি সূত্রে পরস্পর বিরোধী তথ্য আসছে তার অবস্থান নিয়ে। 2024 সালের 5ই আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের দিন স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন বলে জানা যায়। সেদিন দুপুর 1:45-র দিকে যখন শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়, তখন তিনি স্বামী এবং তার ছোট ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবনের সরকারি বাসভবন ত্যাগ করেছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে। সেদিন থেকেই শুরু হয় তার আত্মগোপনের জীবন। প্রায় 1 মাস পর 2রা সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান বলে আমরা জানতে পারি। এসব সবই আমরা জানতে পারি কিভাবে? দেশের ভেতর ইউনূসের প্রোপাগান্ডা সচিব নিয়ন্ত্রিত, মানে সেই ডাস্টবিন শফিক নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রকাশিত সংবাদ থেকে। কিন্তু এই পুরো সময়কালে এবং পরবর্তী 1.5 বছরে তার প্রকৃত অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিয়ে। 2025 সালের জানুয়ারিতে সরকারি সূত্র নিশ্চিত করেছিল যে ডক্টর শিরীন শারমিন গোয়েন্দা নজরদারিতে আছেন এবং রাজধানীর একটি অভিজাত এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্য যদি সত্য হয় তাহলে প্রশ্ন জাগে ইউনূস সরকার তার অবস্থান সম্পর্কে অবহিত ছিল কিনা, থাকলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, নাকি তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর যদি অবহিত ছিল, অবহিত যদি থাকেই, তাহলে তাকে কেন আইনের আওতায় আনা হয়নি বা তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? প্রশ্নটি শুধু একজন সাবেক স্পিকারের অনুপস্থিতি নিয়ে নয়, বরং এটি একটি রাষ্ট্র ব্যবস্থার ভেতর ঘটে যাওয়া গভীর সংকটের প্রতিচ্ছবি। যিনি টানা 4 মেয়াদে জাতীয় সংসদের স্পিকার ছিলেন, যিনি সংবিধানের সুপ্রতিষ্ঠিত রীতি অনুযায়ী রাষ্ট্রের 3য় উচ্চতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন, তার হঠাৎ অন্তর্ধান কোনো সাধারণ রাজনৈতিক বিষয় হতে পারে না। এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার চরম উদাহরণ। কিংবা জুলাইতে যে একটি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হয়েছে এবং ক্ষমতা দখলের পরে পূর্ববর্তী সরকারের সবাইকে যে এলিমিনেট করার চেষ্টা ছিল সেটাই প্রমাণ করে। 2024 সালের 5ই আগস্ট যখন তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হচ্ছে, তখন ডক্টর শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে ছিলেন, যে কথাটা আমরা বললাম একটু আগে। সেদিন তার সরকারি বাসভবনে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতার মধ্যে তিনি কোনো প্রোটোকল ছাড়াই স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে যান বলে খবর বেরোয়। পুরনো সমীকরণে কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারেক জিয়া। জামাতের আনুষ্ঠানিক সহায়তা নিতে বাধ্য হবে বিএনপি সরকার। দর্শক, বাংলাদেশ বিরোধী পুরনো শক্তি যারা সবসময় ভারতের পারপাস সার্ভ করে আসছে এবং যারা একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে বাস করে, তারা বাংলাদেশে সর্বদা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদের শক্তি কিন্তু অনেক। এই কথিত আধিপত্যবাদ বিরোধিতার নামে, সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতার নামে তারা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়। তাদের যে অর্থনৈতিক থিওরি সেটা মূলধারার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তারা সমাজে এক কথায় ফেতনা সৃষ্টি করে। বলছি বামপন্থীদের কথা। এই বামপন্থীরা দেখবেন যে উন্নয়নের বিরুদ্ধে, আধুনিকতার বিরুদ্ধে, এমনকি এরা আওয়ামী লীগ সরকারের দালাল হলেও আওয়ামী লীগকেও কিছুটা ডিস্টার্ব করার চেষ্টা করেছে। কারণ তাদের মৌলিক কিছু রাজনীতি আছে, আমেরিকার বিরোধিতা করতে হবে, বুঝুক আর না বুঝুক, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক। এটা হচ্ছে পুরনো সমীকরণ। সেই সমীকরণ আবারও তারেক রহমানের বিরুদ্ধে জেগে উঠেছে, নানানভাবে তারেক রহমানকে ইরিটেট করা শুরু করেছে। এখন বলবেন যে বাংলাদেশে বামপন্থীরা কি পারে আর তাদের পারা না পারার গুরুত্বটা হচ্ছে তারা আর কি, কিন্তু না, তারা হয়তোবা সংখ্যায় কম, কিন্তু তাদের গুরুত্ব আপনি দেখেছেন যে জামাত শিবির হাজার হাজার লোক নিয়ে মিছিল করলে পত্রিকার ছোট্ট একটু জায়গায় জায়গা হয়, প্রথম আলো, ডেইলি স্টার সহ প্রথম সারি সব পত্রিকায়। আর ওই বামপন্থীরা, ছাত্র ইউনিয়ন, তারা 5 জন নিয়ে মিছিল করলে সাংবাদিক থাকে 15 জন এবং পত্রিকার প্রথম পাতায় বড় করে খবর ছাপা হয়। এই যে দৃশ্য, তো এটা রাজনীতিতে যথেষ্ট তাৎপর্য সৃষ্টি করে। মিডিয়ার মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হয়। দেখেন, এখন বিএনপি সরকার মিডিয়া দখল করেছে, সব ঠিক আছে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার তো ভারতপন্থী এডিটোরিয়াল পলিসি নিয়ে তারা তাদের মতোই আছে। প্রথম আলো, ডেইলি স্টার এরা আওয়ামী লীগ আমলও যেরকম ছিল, ইউনূস আমলও সেরকম ছিল, এখনো সেরকম আছে। এরা ওই বামপন্থীদের নিয়ে খেলবে।
এবং তারেক সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। হ্যাঁ, অলরেডি শুরু করেছে, এটা পুরনো দৃশ্য, এটা হাসিনার বিরুদ্ধেও করেছে। এখন এই জায়গায় হাসিনা তো মহা শক্তিশালী কিছু ছিল, এখন বিএনপির পাশে কে দাঁড়াবে? বিএনপি জামাতের দর্শক আপনারা তো দেখলেন ইংরেজি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে তারেক রহমানের অনেক কার্যক্রম নিয়ে সবাই অনেক সামনে তুলে ধরতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।